বোনের মৃত্যুর শোকে শামিল হতে এইবার বন্দিঘর থেকে অবশেষে ছাড়া পেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের বৌমনি যখন নীলুকে সেই বন্দিঘর থেকে মুক্তি করে দিয়ে বলতে থাকে যে নীলু, খুব বড় একটা দুঃসংবাদ আছে তোমার জন্য। আমি জানি তুমি মনে মনে ভেতরে ভেতরে খুব আনন্দ পাবে, কিন্তু তার শর্ত মনে হলো যে তোমাকে এই দুঃসংবাদটা দেওয়াটা প্রয়োজন। কারণ আর যাই হোক না কেন, তোমার এক মায়ের পেটের বোন বলে কথা। রায় এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। নীলু, ও আর কোনোদিনও তোমার জীবনে কোনো রকম কোনো ঝড় আনার চেষ্টা করবে না, আর তোমার জীবনে কোনোদিন আর সর্বনাশ করবে না। এবারের মতন ও মেয়েটাকে ক্ষমা করে দিও পারলে। অন্তত মৃত্যুকালে অন্তত মেয়েটা শান্তি পাবে, এটা জেনে যে না তুমি ওকে শেষবারের মতন ক্ষমা করে দিয়েছো। তখন নীলু বলতে থাকে যে এবার তো আমি দিদিভাইকে চাইলে ক্ষমা করে দিতে পারি, কারণ আমার এত দিনের চেষ্টায় অবশেষে আমি সফল হয়েছি বলে কথা। অন্যদিকে রায়ের বৌমনি যখন নীলুকে নিচে নামিয়ে নিয়ে আসে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে ওর মাকে জড়িয়ে ধরে যে মা, সত্যি কথা বলছি তোমাকে, আমি কোনোদিনও জানি যে রায় দিদিভাই মরে যাকে। আমি অনেকবার ওর বিরুদ্ধে চক্রান্ত করেছি ওকে ফাঁসানোর জন্য, কিন্তু তাই বলে রায় দিদিভাই আমাদের সকলকে ছেড়ে এরকমভাবে অকালে চলে যাবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ঠিক সেই সময় রাইয়ের মা শোক সামলাতে না পেরে নীলুকে সপাটে চড় মেরে বলতে থাকে যে কেন রে সর্বনাশী, কেন রে পাপি, তুই তো এটাই এতদিন ধরে চেয়ে এসেছিস যাতে রায় দিদিভাই চিরকালের জন্য তোর জীবন থেকে সরে যায়। এবার তো সেটাই হলো, তাহলে এখন তো তোর আনন্দ করার কথা, তোর তো এখন পার্টি করার কথা। তা না করে তুই এখানে কেন শোকে সামিল হতে এসেছিস বলতো? কিছুক্ষণ বাদে তোর দাদাভাই সেই বেওয়ারিশ লাশটাকে এখানে নিয়ে আসবে, তারপরে তো ওর শ্রাদ্ধের অনুষ্ঠানেই তোকে প্রয়োজন পড়বে। তাহলে এখন আর এই ন্যাকা কাঁদুনি না কেটে তুই বরঞ্চ পার্টি করতে চলে যা। জান, এখন তো তুই মুক্তি পেয়ে গিয়েছিস ওই বন্দিঘর থেকে, তাই না? এখন আর তোকে কেউ আটকাবে না, কেউ তোকে বাধা দিবে না। যা, তুই তোর মতন করে আনন্দ কর। তখন নীলু বলতে থাকে যে এখন আর আনন্দ কেন করবো? আমাকে তো লোক দেখানোর জন্য একটু হলো মিথ্যে অভিনয় করতে হবে, শোকাহত হতে হবে, নয়তো বা আমি লোকের কাছ থেকে কি করে সিম্প্যাথি গেইন করবো? আর যদি কোনো মতে আমি রায় দিদিভাইকে মারার পেছনে সন্দেহভাজন হয়ে একবার আর হাজতে চলে যাই, তাহলে তো আমি উল্টো ফেসে যাবো। তাই রায় দিদিভাইয়ের এই শোকে সামিল হয়ে আমি সকলের চোখে এটাই বোঝানোর চেষ্টা করবো যে আমিও যথেষ্ট পরিমাণে শোকাহত। অন্যদিকে এই কথা বলা মাত্রই রায়ের বৌমনি যখন স্রোতকে ফোন করে বলতে থাকে যে জানো তো স্রোত, কেন জানি আমার মনে হচ্ছে যে রায়েরই মৃত্যুর পেছনে নির্ঘাত নীলুর হাত আছে, কারণ একমাত্র ওই আছে যে কিনা রায়ের এত বড় সর্বনাশ করার জন্য যে পর্যায়ে নামতে পারে। তখন স্রোত বলতে থাকে যে আচ্ছা বৌমনি, আমরা এইসব কথা বলি বা এখন কী লাভ হবে বলো তো? যে যাওয়ার সে তো চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, কিন্তু রায় দিদিভাই আমার অনেক প্রশ্নের উত্তর বাকি রেখে গিয়েছে, সেটা আমি কার থেকে উত্তরগুলো নেবো বলো তো? কিন্তু রায় দিদিভাইকে যে বা যারা উদ্দেশ্যকৃতভাবে মারার চেষ্টা করছে তাদেরকে আমি কোনো মতেই ছেড়ে কথা বলবো না, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করব, সেটা আমার যতই ঝামেলা পোহাতে হোক না কেন। আর যদি এর পেছনে কোনো মতে আমি বৌমনি জানতে পারি যে নীলু দিদিভাইয়ের হাত আছে, তাহলে তো আর ওর রক্ষে নেই, এই যাত্রায় ওকেও মরতে হবে। আর ওদের দুজনের শ্রাদ্ধ একসাথেই হবে যদি আমি একবার সেখানে এসে পৌঁছতে পারি। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো স্রোত, এখনই কোনো কিছু ঝামেলা করে অশান্তি করে লাভ হবে না, কারণ এখন এত বড় একটা দুঃসংবাদ বাড়িতে এসেছে। এরপরে রায়ের শ্রাদ্ধ করে ওর আত্মাকে একটু হলেও তো শান্ত করতে হবে, তারপরে আমরা বাদবাকি পদক্ষেপ নেবো, কারণ এমনি এমনি তো আর কেস সর্ট আউট হয়ে যেতে পারে না, তাই না? তাই আসল অপরাধীকে তো অবশ্যই খোঁজা হবে, কিন্তু তার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণে ধৈর্য ধরতে হবে। এতটা অস্থির হলে কোনো মতেই চলবে না। প্রথমে আমাদের যে কাজগুলো করণীয় আছে সেগুলো আগে আমরা সেরে নিই। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।